দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালিসিস প্রোগ্রামে। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা চেষ্টা করে থাকি আপনাদেরকে ইমিগ্রেশন ও ট্যাক্স সংক্রান্ত নানা বিষয়ের তথ্য আপনাদের সামনে তুলে ধরতে। সে সঙ্গে আপনারা চাইলে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিতে পারেন এই অনুষ্ঠানে। আপনাদের মতামত, আপনাদের প্রশ্ন এবং আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে সেই বিষয়গুলো সরাসরি আমাদের বিশেষজ্ঞ অতিথির কাছে আপনারা রাখতে পারেন। আমরা চেষ্টা করে থাকবো আপনাদের সেসব প্রশ্নের বা মতামতের গুরুত্ব দিতে বা উত্তর দিতে। আর আপনাদের সঙ্গে যথারীতি আমি শান্ত বিশ্বাস। আজ আমরা যেই বিষয় নির্ধারণ করেছি সেটি হচ্ছে ইমিগ্রেশন। আপনারা জানেন যে প্রেসিডেন্ট ট্রাম্পের এই মেয়াদে ইমিগ্রেশন প্রতিনিয়ত প্রতিদিন নানা রকমের আপডেট আসছে, নানা রকমের রুলসের মধ্যে নানা রকমের তথ্য গরমিল তথ্য ইনক্লুড হচ্ছে, বাদ হচ্ছে। বিশেষ করে যারা অভিবাসন প্রত্যাশী তাদের আসলে বলতে গেলে এক প্রকার হিমশিম খাবার মতন অবস্থা। কারণ আমরা দেখলাম যে নতুন একটা আইন আসলো, তো সেটা আরেকটা আইন এসে বা আরেকটা জিনিস এসে সেটাকে চাপা দিচ্ছে। আবার যে যারা এর মধ্যে প্রসেসিংয়ে রয়েছেন তাদেরও নানা ধরনের সমস্যাগুলো ফেস করতে হচ্ছে। বিশেষ করে আমরা যে বিষয়টা নিয়ে আজ আলোচনা করব, রাজনৈতিক আশ্রয়ের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন আসতে যাচ্ছে বা এরই মধ্যে এসেছে বা আপনারা অনেকেই সেটা ফেসও করেছেন। সেই ব্যাপারগুলো আমরা আজ আলোচনা করব। আমাদের সঙ্গে এইসব ব্যাপারে আলোচনা করতে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হচ্ছেন আমাদের সবার প্রিয় অ্যাটর্নি অশোক কে কর্মকার। দাদা, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। শুভ সন্ধ্যা দর্শক শ্রোতা সবাইকে ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। দাদা, আপনাকে যেহেতু পেয়েছি বা আমরা যেরকম বলছিলাম যে আমরা আজ আলোচনা করতে চাই রাজনৈতিক আশ্রয় বা অ্যাজাইলামের বিষয়গুলো নিয়ে, সেই সঙ্গে ন্যাচারালাইজড সিটিজেন হতে কি কি পরিবর্তনগুলো আসতে যাচ্ছে সেটাও থাকবে। কিন্তু শুরুতে আমি একটু জানতে চাইবো আপনার কাছে HAAV এই বিষয়টা দিয়ে যে পরিবর্তনটা রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের ক্ষেত্রে আসতে যাচ্ছে বা তাদের আসলে সেই পরিবর্তনের প্রেক্ষিতে কি করা উচিত, আর সবচেয়ে বড় ব্যাপার এই জিনিসটা আসলে কি, এটা কি নতুন কিছু নাকি এটার মাধ্যমে রাজনৈতিক আশ্রয় প্রার্থী যারা রয়েছেন তারা কি কি ইম্প্যাক্ট হতে পারে, প্রভাব পড়তে পারে তাদের পেন্ডিং রাজনৈতিক আশ্রয়ের ক্ষেত্রে? ধন্যবাদ। এটা একটা কাইন্ড অফ বড় পরিবর্তন বলতে পারেন, যেটা ম্যাটার অফ HAAV BIA বা বোর্ড অফ ইমিগ্রেশন অ্যাপিলস কিছুদিন আগে সেই সিদ্ধান্তটা নিয়েছে। যে সিদ্ধান্তের কারণে আমাদের যে প্রচলিতভাবে যেভাবে আমরা এতদিন যাদের অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন পেন্ডিং ছিল তাদেরকে ফাইনাল হিয়ারিং আসার আগ পর্যন্ত তারা কিন্তু ডকুমেন্টসগুলো আনতে পারতেন এবং ডকুমেন্টসগুলো এনে তাদের যে কোর্টে বলে ইয়োর ডে ইন কোর্ট, রাইট, আপনার যে শুনানিটা সম্পূর্ণভাবে নিজেকে প্রস্তুত করে নেওয়ার যে সময়টা সেটা ব্যবহার করতে পারতেন। কিন্তু যে নতুন যে ডিসিশন এসছে সেটা হলো আইনের কোনো চেঞ্জ হয়নি, কিন্তু আইনের চেঞ্জ না হলে আপনারা জানেন যে ইমিগ্রেশনের বিরাট অংশই চলে মেমোরেন্ডাম, মেমো অথবা বিভিন্ন রকম সিদ্ধান্তের ফলে হয়ে থাকে। এবং এটা BIA বা বোর্ড অফ ইমিগ্রেশন অ্যাপিলসের কাছ থেকে অনেক সময় সিদ্ধান্ত আসে, যে সিদ্ধান্তগুলো অন্যান্য কোর্টের জন্য বাইন্ডিং হয়। সুতরাং সে কারণে দেখা যাবে আইনের যদিও চেঞ্জ হয়নি, কিন্তু আইনের প্রয়োগের ক্ষেত্রে যেসব রুলস রেগুলেশনস আছে বা মেমোর মাধ্যমে সেগুলোকে পরিবর্তন করা যায় এবং সেই পরিবর্তনগুলো আলটিমেটলি দেখা যায় যে ল যে আছে, যে লটা পরিবর্তন না হলেও প্র্যাকটিক্যালি কিন্তু লিগাল চেঞ্জটাই হয়ে যায় এবং মানুষের ক্ষেত্রে যারা অ্যাপ্লিক্যান্ট আছেন, যারা এইসব ব্যাপারে যাদের ভাগ্য জড়িত, তাদের জন্য এটা অনেক সময় অনেক বিপাকে পড়তে হয়। ভালো হতে পারে, কিন্তু এই মুহূর্তে আমরা সবাই জানি ভালো খবর সে অর্থে নেই। তো যেটা হলো যে আমরা বলছিলাম যাদের অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে, সামনে যাদের হিয়ারিং, মাস্টার হিয়ারিং মনে করছেন যে মাস্টার হিয়ারিং হয়ে গেলে যখন আমাদের ফাইনাল হিয়ারিং এর ডেট পড়বে তার আগেই আমি ডকুমেন্টসগুলো নিয়ে আসবো। আমরাও সবাইকে বলতাম যে আপনাকে মাস্টার হিয়ারিং এ কোনো সমস্যা নেই, মাস্টার হিয়ারিং এর পরে আপনি আপনার ডকুমেন্টসগুলো এবং আপনার এফিডেভিট হতে যেগুলো আপনার কেসকে প্রমাণ করার জন্য যা দরকার আপনি তখন নিয়ে আসলেই চলবে। কোনো সময় 1 মাস আগে আপনার সমস্ত ইন্ডিভিজুয়াল বা ফাইনাল হিয়ারিং এর 1 মাস আগে আপনি যে সমস্ত কাগজপত্র দাখিল করেন, কোনো ক্ষেত্রে বেশি দিনও আগে হতে পারে, যখন যদি জাজরা বলে থাকে যে 60 দিন আগে, 60 ডেজ আপনি করলেই হবে। তো এটা এভাবেই চলছিল, কিন্তু এখন এসে এই ডিসিশনের ফলে কিন্তু এখন জাজদের হাতে এমন ক্ষমতা এসছে যার ফলে তারা
আপনি যেসব ডকুমেন্ট অলরেডি ফাইল করেছেন সেই ডকুমেন্টগুলো অবশ্যই আপনি হয়তো মনে করেছেন আমার মাস্টার হিয়ারিং তো আমি আগে যেভাবে করতাম আমরা সেইভাবেই করি, যে এখন একটা স্টেটমেন্ট দিয়ে দিলাম এবং অন্যান্য ডকুমেন্টসগুলো আমি ফাইনাল হিয়ারিং পড়ার পরে নিয়ে আসবো। কিন্তু জাজরা কিন্তু এখন ইচ্ছে করলেই আপনার সেই ডকুমেন্টসগুলো যেটা আপনি দেননি তখন তারা ধরে নেবে যে আপনার হাতে যেগুলো আপনি দিয়েছেন আপনার স্টেটমেন্ট অথবা এবং আইবিটি9 অ্যাপ্লিকেশন, অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন যেটা, তার ভিত্তিতেই তারা মনে করতে পারে যে আপনার কেস যথেষ্ট শক্তিশালী না। তার মানে যাচ্ছে যে তারা মনে করতে পারে যে এটা আপনার হাতে যথেষ্ট ডকুমেন্টস নেই, আপনার কেস যেটা আমি দেখছি সেটা মধ্যে অনেক অভাব আছে, এটা অনেক দুর্বল, সুতরাং আমি এটা প্রি টার্মিট মানে হলো যে পূর্ণাঙ্গ হিয়ারিং এ যাওয়ার আগেই আমি এটাকে খারিজ করে দিতে পারি। এই যে খারিজ করার অধিকার, এর ফলে আপনি আপনার, আমরা বলি যে ইওর ডে ইন কোর্ট, আপনি আর কোর্টে আপনি আর যেতে পারলেন না, আপনাকে ফাইনাল হিয়ারিং হওয়ার আগেই আপনার কেস কিন্তু বাতিল করে দিতে পারে ইমিগ্রেশন জাজরা। এবং এর ফলে কি হলো যে আপনি আর কোনো চান্সটা পাচ্ছেন না, এবং এই অধিকারটা যে ইমিগ্রেশন জাজ করছে তার ফলে তার অধিকার প্রয়োগ করছে, এর ফলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং স্বাভাবিকভাবেই হাজার হাজার অ্যাসাইলাম সিকার্স তাদের কিন্তু এইভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে এবং অনেকেই হয়েছেন অলরেডি। তো আমরা সেটাই বলছিলাম, যদি প্রথম চেঞ্জ যারা শুনছেন তাদের প্রত্যেকের অ্যাসাইলাম সিকিং যদি আপনার পেন্ডিং অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন থেকে থাকে, যদি কোর্টে থেকে থাকে, তাহলে আপনি অবশ্যই অতি শীঘ্র আপনার সমস্ত ডকুমেন্টসগুলো আপনি জমা দিবেন। এই জমা দিলেই যে আপনার কেস প্রিটার্মিট হবে না তা কিন্তু নয়, কিন্তু যখন যদি জমা দেন তাহলে একটা ভালো চান্স আছে যে কোর্ট আপনার বিরুদ্ধে যেটা প্রিটার্মিশন নাও করতে পারেন, কারণ প্রিটার্মিট করার ক্ষেত্রে কিন্তু জাজদেরও কিছু লিমিটেশনস আছে, যে তাদেরকে সবসময় দেখতে হবে যে ক্লায়েন্টের ফেভারেবল পজিশনে থাকলে তার কেসটাকে প্রমাণিত হতো কি হয়নি, বা এটা ভালো না খারাপ কেস, বা অনেক শক্তিশালী কেস নাকি দুর্বল কেস। সুতরাং সেক্ষেত্রে যদি আপনি আপনার ডকুমেন্টসগুলো সঠিক সময় বলতে এখন অতি দ্রুত, আগের মতো সঠিক সময় না, যদি আনেন তাহলে সেক্ষেত্রে আপনার বিরুদ্ধে প্রিটার্মিশনের ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। প্রিটার্মিশন মানেই হলো আপনি আপনার কেস নিয়ে কখনোই বলতেই পারলেন না যে আপনার কেসে কি সমস্যা, মানে আপনার সুবিধা আছে, কেন আপনি আপনার নিজের দেশে যেতে ভীত সন্ত্রস্ত, এবং এটার পক্ষে আপনার যুক্তিগুলো কি আছে, এভিডেন্সগুলো কি আছে, সেটা সঠিকভাবে দেখানোর কোনো সুযোগ না পাওয়ার ফলে আপনার সবাই ক্ষতিগ্রস্ত হবেন, কারণ এর ফলে আর নতুন কোনো কোথাও কিছুই করা যাবে না। তো আমরা দেখব যে এই যে ডিসিশন হচ্ছে আপনার কোর্ট কর্তৃক, সেই ডিসিশন ফাইনাল কিনা। এটা এক ধরনের ফাইনাল, কিন্তু আরেক ধরনের ফাইনাল না, কারণ এর বিরুদ্ধে আপনি অ্যাপিল করতে পারেন, মোশনটা রিওপেন করতে পারেন। সুতরাং সেই জায়গাগুলো আছে, আমরা সেটা নিয়ে আলাপ করবো। সেক্ষেত্রে দাদা আপনি একটা কথা বলছেন প্রি টার্মিশনের কথা, কিন্তু আমরা দেখি যে অনেক লোক, মিলিয়নের উপরে মানুষ আসলে এই রাজনৈতিক আশ্রয় পেন্ডিং রয়েছে। আপনি যেটা বারবার বলছেন কোর্টের হিয়ারিং এর কথা, কিন্তু অনেকে এখনো পর্যন্ত অপেক্ষা করছেন ইন্টারভিউর জন্য, তাদের কেসগুলো 8-10 বছর, 5 বছর, 7 বছরও পেন্ডিং রয়েছে। প্রশ্ন হচ্ছে, আপনি যেই কথাটা, আমরা যেই ইস্যুটা তুললাম, বা যে ইস্যুটা এখানকার ইমিগ্রেশন বলছে যে যারা প্রপার ডকুমেন্ট জমা দিবে না, বা যাদের এই ফর্মের স্টেটমেন্টে ক্লিয়ার হবে না, সেক্ষেত্রে যারা পেন্ডিং রয়েছে, ইন্টারভিউতে এখনো আসেনি, তাদেরও কি এমন কোনো ঝুঁকি রয়েছে কিনা এই প্রি টার্মিশনের ব্যাপারটাতে? ধন্যবাদ। আপনি যেটা বলছিলেন, যদি আমি ভালো করে বুঝে থাকি, সেটা হলো যে যারা অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করেছেন অ্যাফার্মেটিভলি, যারা এই দেশে বৈধভাবে এসেছেন অথবা ঢোকার পথে তারা অ্যাপ্রিহেন্ডেড হননি, অর্থাৎ ডিটেইনড হননি, এবং ঢুকেছেন পরবর্তীতে এসে অ্যাসাইলাম করেছেন, তাদেরকে আমরা বলি অ্যাফার্মেটিভ অ্যাপ্লিকেশন। সুতরাং অ্যাফার্মেটিভ অ্যাপ্লিকেশন যাদের পেন্ডিং আছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই ভয়টা রয়ে গেছে, কারণ হলো অ্যাসাইলাম অফিস কিন্তু অনেক সময় এখন ডিসমিস করে দিচ্ছে কেসগুলো। আর সেকেন্ডলি, যদি আপনি কোনো কারণে অ্যাসাইলাম অফিসে আপনি মনে করেন যে আমার কেস তো অনেকদিন হয়ে আছে, ঠিক আছে, যদি অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন আমার এখানে খুব ভালো করে লড়ার দরকার নেই, আর যখন কোর্টে যাবে কেস আমার, তখন আমি ভালো করে লড়বো, তাদের জন্য বলছি দিস ইজ নট এ গুড ডিসিশন এনিমোর। কারণ হলো, যদি আপনার কেস এখানে আপনার অ্যাসাইলাম অফিসার মনে করে যে আপনার কেসগুলো যথেষ্ট শক্তিশালী না, দুর্বল,
তাহলে অ্যাসাইলাম অফিসার কিন্তু ডিসমিস করে দিতে পারে। এখন যদি দেয়, অথবা যদি আপনার কেসটা কোনো কারণে ডিসমিস না হলো, আপনার কেসটা রেফার্ড হয়ে গেল। রেফার্ড হওয়া মানে হলো অ্যাসাইলাম অফিসার আপনাকে বিশ্বাস করেনি বা কোনো টেকনিক্যাল কারণে আপনাকে আপনার পক্ষে ফেভারেবল ডিসিশন না দিয়ে আপনাকে কেসটা রেফার করে দিল। কারণ অ্যাসাইলাম অফিসাররা সাধারণত ইন্টারভিউ পরে যেটা করতে পারে সেটা হলো রেফার করতে পারে। ওটাকে ডিনায়াল বলে না, বাট ইট ইজ ডিনায়াল। আপনার কেসটাকে প্রুভ করতে না পারাটাই আপনার ডিনায়াল। যদি পোশাকি নাম হলো রেফারাল টু কোর্ট। আপনি কেস যখন কোর্টে যাবে তখন কোর্ট কিন্তু এই একই রকম ভাবেই কিন্তু আপনার কেসটাকে রিটার্মিট করতে পারে। তখন বলতে পারে যে ইয়েস, আপনার যে ডকুমেন্টস আছে সেগুলো গো থ্রু করেই বলতে পারে যে এখানে কোনো শক্ত কেস নাই, সুতরাং ইট ডাজ নট রিয়েলি মেক এনি সেন্স টু গো ফর এ ফুল হিয়ারিং অফ দিস কেস। তো এই যে আপনার ধারণাগুলো আগে ছিল যে আমি কোর্টে যদি আমার যাই তখন আমি ভালো করে লড়বো, এখন না হলেও চলবে, তাদের জন্য আমি বলছি যে এটা আসলে খুব ভালো ডিসিশন, নট এনি মোর। সুতরাং আপনার যত ডকুমেন্টস আপনি আনার কথা, আপনি যত ভালোভাবে প্রস্তুতি নিতে চান, ঠিক এই মুহূর্তে আজকেই আপনি আপনার এই কাগজগুলো শুরু করে দিন। তার কারণ হলো প্রিটারমিশন ইজ ইমিনেন্ট। এবং এটার দাদা, ফলে আমি একটু আপনাকে থামাচ্ছি, যে জিনিসটা জানতে চাই, আপনি একটা কথা বলেছেন দুর্বল কেস বা স্ট্রং কেসের ব্যাপারটা। তো দুর্বল কেস আসলে সেটা ডিপেন্ড করে কিসের উপরে? সেটা কি ডকুমেন্টস, স্টেটমেন্ট, অর মানে কিভাবে একজন প্রার্থী বুঝবে যে তার কেসটা স্ট্রং? বা যে আপনি যেটা বললেন প্রি টার্মিশন, তারা বিচারের আগেই সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে, সেক্ষেত্রে আপনি কি বলতে চাচ্ছেন বা যেটা বোঝানোর চেষ্টা করছেন বা আপনার দর্শকরাও বুঝছে, আবেদন করার সময় বা তার পরবর্তীতে কিছুদিনের মধ্যে সব ধরনের ডকুমেন্টস একসাথে করে জমা দেয়া, নাকি সাধারণত অনেকে আমরা দেখি যে ধীরে ধীরে জমা দিচ্ছে, 2-3-5 বছর পরে জমা দিচ্ছে বা কোর্টে নিয়ে যাচ্ছে, মানে কিভাবে আসলে নির্ধারণ করা হবে যে কোনটা স্ট্রং আর কোনটা দুর্বল? ধন্যবাদ। এটা একটু টেকনিক্যাল কোশ্চেন। একটা যে কোনো অ্যাপ্লিকেশন আপনি যখন করবেন, আপনি যখন লিখবেন, আমরা সবাই কিন্তু একটা জিনিস করি জীবনে, আমরা আমাদের একটা জিনিস আমরা পড়ি, একটা খবর আমরা পড়ি, পড়ার পরে বুঝি যে খবরটা কতখানি গুরুত্বপূর্ণ অথবা কতখানি গুরুত্বহীন। আমরা প্রত্যেক দিনই প্রত্যেকটা জিনিস অন দ্য ফেস আমরা বলি, এটাকে বলি লয়ের ভাষায় আমরা বলি প্রিমিয়া ফেসি বা প্রাইমিয়া ফেসি কেস। প্রাইমিয়া ফেসি মানে প্রাথমিক অবস্থায় আপনার কথাটা শুনে, আপনার লেখাটা পড়ে মনে হচ্ছে যে আপনার মধ্যে একটা ভালো কেস আছে অথবা ভালো কেস নাই। অর্থাৎ হলো আপনি যে কথাগুলো বলছেন সেই কথাগুলোর ভিত্তিতে যদি আমি একটু একটু বুঝি যে এটা কতখানি, এর মানে এই নয় যে আপনার কেস যদি প্রাইম ফেসি আমার কেস এরকম ভাবে খুব ভালো নাও থাকে, তারপর আলটিমেটলি আপনি প্রমাণ করতে পারেন না, তা কিন্তু না। কিন্তু মর্নিং শোজ দ্য ডে, রাইট? সুতরাং সেই হিসেবে তারা যখন কোনো কেস একটা পড়ে, প্রাথমিকভাবে একটা ধারণা নিতে চায় যে কেসটা, এটার মধ্যে কতখানি মর্মার্থ আছে, এটার মধ্যে কতখানি মেরিট আছে, এটা কতখানি স্ট্রং হতে পারে, তার কথাগুলো এবং যেগুলো সে প্রমাণের কথা বলছে, তার ভিত্তিতে একটা সাধারণ একটা সিদ্ধান্ত নেওয়া হয়। তো এর মানে এটা ফাইনাল না, কিন্তু ফাইনাল হয়ে যাবে যদি আপনাকে তার ভিত্তিতেই যদি কাউকে সিদ্ধান্ত নেওয়া হয় যে না, আমার মনে হচ্ছে না এটার মধ্যে এনাফ ইনগ্রেডিয়েন্টস আছে, স্ট্রেংথ ইজ নট দেয়ার, মেরিট ইজ নট দ্যাট মাচ। তো আগেই ডিসিশন যদি এটা নেওয়া হয় তাহলে আসলে তো আপনার এটা মেরিট হিয়ারিং হয়ে গেল, মানে ইউ আর নট গোয়িং টু গেট এনি চান্স টু প্রুভ ইউর কেস। তো সেইটাই আমি বলছিলাম যে আপনার স্ট্রং কেস কি না এটা আপনিও বুঝবেন। আপনিও যখন লিখবেন, আপনি যখন কাগজপত্রগুলো দিবেন, আপনার লয়ারের সাথে আপনি যখন কথা বলবেন, তখন এই প্রশ্নগুলো এসে যায় যে আপনি যেসব কথা বলছেন সেসব কথাগুলো আইনের আওতায় কতখানি, অ্যাসাইলামের জন্য মানে অ্যাসাইলামের জন্য এটা কতখানি প্রয়োজনীয় অথবা রেলিভেন্ট আপনি বলতে পারেন, প্রাসঙ্গিক। আমি দেখেছি অনেক অনেক অ্যাপ্লিক্যান্ট যারা কিনা খুব ভালো ছাত্র, পড়াশোনা করছে, তাদের ধারণা হলো আমি তো এদেশে ভালোই পড়াশোনা করছি, কাজে আমি তো নোবেল পুরস্কার পাওয়ার মতো আমার দক্ষতা আছে, সো আমার অ্যাসাইলাম হবেই। আমি তাদের ক্ষেত্রে বলছি যে ইউ ডোন্ট মেক, ইট ডাজন্ট মেক এনি সেন্স। আপনি যদি অ্যাসাইলাম করেন তাহলে অ্যাসাইলামের যেসব ইনগ্রিডিয়েন্টস আপনার থাকার দরকার সেগুলো আপনার আছে কিনা। আপনি যদি EB-1 করেন তাহলে আপনার যে নোবেল পুরস্কার পাওয়ার মতো যে যোগ্যতা, আপনার যে অনেক ভালো ভালো অ্যাপ্লিকেশনগুলো আছে সেগুলো তখন বিচার্য হবে। কিন্তু অ্যাসাইলামের যে ইনগ্রিডিয়েন্টস সে হলো যে আপনি যে দেশ থেকে এসেছেন সেই দেশে ফিরে যেতে পারছেন না,
এই দেশে আপনার জীবন জীবন সংশয় আছে, সেইগুলো প্রমাণ আপনাকে করতে হবে। এখানে আপনি মানে অ্যাপল আর অরেঞ্জ কোনো গুলিয়ে ফেলার কোনো স্কোপ নেই। অর্থাৎ হলো আপনি ভালো ছাত্র, আপনার অনেক অ্যাচিভমেন্ট আছে এই দেশে, আপনি ভালো করে পড়াশোনা করলে নোবেল পুরস্কার পেতে পারেন। অ্যাসাইলাম ইজ নট ফর ইউ, ইট ইজ ইভি ওয়ান, ইট ইজ ইভি ওয়ান ফর ইউ। কিন্তু অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করে আপনি ওগুলো চাইতে পারেন না। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে যে অ্যাপ্লিকেশন আপনি করছেন সেটার ইনগ্রেডিয়েন্টস আপনি যথাযথভাবে আপনি প্রমাণ করতে পারছেন কিনা, আছে কিনা সেগুলো। সুতরাং এটা প্রাথমিকভাবেই যেন কোর্ট মনে করতে পারে যে আপনার অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনের জন্য এনাফ ডকুমেন্টেশন, আপনার যে বক্তব্য আছে সেটা অ্যাসাইলামের যে সংজ্ঞা আছে সেটার মধ্যে এটা রেলিভেন্ট। তো সেটা আপনার যখন আপনি ফাইল করবেন এবং আপনার লয়ার বা লয়ার অফিস সেটা যখন আপনি গো থ্রু করবে, তারা বুঝতে পারবে যে কেসটা কতখানি মেরিটোরিয়াস অথবা দুর্বল। সেই অনুসারে তারা আপনাকে গাইড করবে। সুতরাং আপনি ফাইল করার আগে চিন্তা করতে হবে, আপনি মনে করার কারণে যে আমি ফাইল করে দেই, পরে আমি কেসটাকে একটু ভালো করব। ইন দ্য পাস্ট অনেকেই এটা করেছেন, কিন্তু আমি বলি এই মুহূর্ত থেকে, এই মুহূর্ত মানে আগামী দিনও না, আজকে থেকে এখনই আপনি যদি এই চিন্তা করে থাকেন, জাস্ট স্টপ দ্যাট কাইন্ড অফ থট। আপনাকে এখন থেকেই, এই মুহূর্ত থেকেই আপনাকে ডকুমেন্টসগুলো আপনাকে আনতে হবে, কেসটাকে সঠিকভাবে স্ট্রংলি যেটা প্রমাণ করা যায় তার মানে হচ্ছে দাদা, যেটা বারবারই আপনি বলার চেষ্টা করছেন যে প্রপার প্রস্তুতি নিয়ে আসলে এখন আবেদন করতে হবে। কারণ আসলে আগে যেমনই করা হোক না কেন, এখন যেহেতু আইনগুলো অনেক কঠোরভাবে প্রয়োগ করা হচ্ছে, সেক্ষেত্রে যারা আবেদনকারী তার পূর্ব প্রস্তুতি নিয়ে সব ধরনের ডকুমেন্ট অর্গানাইজ করে আবেদন করতে হবে। কিন্তু আমরা আপনার কাছে জানতে চাইবো যে পুরনো যারা এরই মধ্যে করে ফেলেছেন বা তাদের যে রিজেক্ট হওয়ার সম্ভাবনা কেমন এবং তারা আসলে কিভাবে এখান থেকে উত্তরণ করতে পারবেন সেই বিষয় নিয়ে জানবো। তার আগে আমাদের কিছু দর্শক আছে দাদা আমাদের ফোনে, আমরা একটু দর্শকের প্রশ্নটা নিয়ে আসি। দর্শক, আপনি আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমরা শুনছি, আপনি বলুন। আমি ব্রুকলিন থেকে বলতেছি, নিউ ইয়র্ক। তো আমার নাম হচ্ছে এমডি হোসেন। তো আমি 2019 আমেরিকা আসি। আমার ইন্ডিভিজুয়াল হিয়ারিং হচ্ছে আপনার 26 জানুয়ারিতে। তো এখন আমার জাজটা ফায়ার হয়ে গেছে। তো এখন এই ক্ষেত্রে আমার করণীয় কি? আর আমার এখন অনলাইনে দেখাইতেছে যে আমার ওই দিনে হিয়ারিংটা এখন অনলাইনে দেখাইতেছে, কিন্তু আমার অ্যাটর্নি বলতেছে জাজ নাকি ফায়ার হয়ে গেছে। এখন আমার করণীয়টা কি? অ্যাটর্নি মহোদয়ের কাছে আমার এই জিনিসটা প্রশ্ন। আচ্ছা, আপনি আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। আমি জানি আমাদের অনেক ইমিগ্রেশন অফিসার, তাদের ইমিগ্রেশনের জাজ, তারা অনেকেই ফায়ার্ড হয়েছেন, নতুন জজ অনেকে এসেছেন, অনেকে এখনো আসেননি। প্রথমত এই আপনার যে প্রেক্ষাপটে আপনার আসলে কিছুই করার নেই। ইমিগ্রেশন জাজ, যিনি আপনার ইমিগ্রেশন জাজ হিসেবে ছিলেন, তাকে যদি ফায়ার করা হয়ে থাকে, সেই জায়গায় নতুন একজন আসবেন। হয়তো ডেট চেঞ্জ হতেও পারে, নাও হতে পারে। কাজে আপনি আপনার যে প্রস্তুতি, সেখান থেকে আপনার পিছপা হওয়া ঠিক হবে না। আপনার কাজ আপনি চালিয়ে যান। নতুন জাজ একজন ওখানে থাকবেন, হয়তো ডেটের চেঞ্জ হতেও পারে, সম্ভাবনা কম। নতুন একজন যে কোনো জাজ আপনার এই কেসটা প্রিজাইড করবেন। ধন্যবাদ। ধন্যবাদ দাদা। আমাদের আরো একজন দর্শক রয়েছেন। দর্শক কে আছেন লাইনে? আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমি হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি। আমাকে বলছেন? হ্যাঁ, আপনাকে বলছি, আপনি বলুন। আপনি নাম বলে প্রশ্নটি করুন। আমার প্রশ্ন হলো, আমি 16 বছর আগে আমার ভাইয়ের জন্য অ্যাপ্লাই করেছিলাম। এখন সে চিঠি পেয়েছে, নোটিশ অফ ইমিগ্রান্ট ভিসা কেস ক্রিয়েশন। আমার প্রশ্ন হলো যে এই সমস্ত কাগজ গুছায় যদি তাকে দেওয়া হয়, সে কতদিনের মধ্যে আসতে পারবে? আচ্ছা, ঠিক আছে, আপনি আমাদের সঙ্গে থাকুন। দাদা, আপনি শুনলেন? আপনার 16 বছর আগে না? হ্যাঁ, উনি 16 বছর আগে আবেদন করেছেন। মানে হলো আজকে থেকে 2009 দিকে হবে, রাইট? এই মুহূর্তে যাদের কেস মানে কারেন্ট আছে, যারা জানুয়ারি 2008-এ অ্যাপ্লিকেশন করেছিলেন, তাদের ভিসা কারেন্ট আছে। সুতরাং আপনার ভাইয়ের কেস হয়তো, আমরা 1 বছরের কথা বলছি, কিন্তু 1 বছরের মধ্যে না হওয়ার সম্ভাবনাই অনেকটাই। কারণ হলো যারা ভিসা বুলেটিন নিয়ে একটু সচেতন আছেন, বিভিন্ন সময় দেখেছেন যে
প্রতি মাসেই যে 1 মাস করে এগোচ্ছে তা কিন্তু না, প্রতি বছর 1 বছর করে এগোচ্ছে তা কিন্তু না। 2007 থেকে 2008-এ আসতে it took lot of time. So কতদিনে লাগবে প্রথমত nobody can tell you, আমি পারবো না। তবে আপনি যেহেতু আপনার অনেকটা প্রোগ্রেস হচ্ছে, আপনি কন্টিনিউ করুন। ভিসা যতক্ষণ পর্যন্ত না ভিসা কারেন্ট হবে ততক্ষণ পর্যন্ত আপনার ভিসা আপনার ইন্টারভিউ ডেটও না পাওয়ারই কথা। কাজে কিপ ইন টাচ অ্যান্ড ক্রস ইউর ফিঙ্গার যে তাড়াতাড়ি হবে, কিন্তু এই মুহূর্তে আমি বলতে পারবো না যে এক্স্যাক্টলি কতদিন আপনার লাগবে। ধন্যবাদ দাদা। আমরা আসলে একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পরে এসে আমাদের অনেক দর্শক লাইনে আছেন, আমরা তাদেরও প্রশ্ন নেব। বিরতির পরে এসে আমরা বাকি বিষয়গুলো আলোচনা করবো। দর্শক কোথাও যাবে না, ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি আবারও। দর্শক বিরতির পর আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালিসিস প্রোগ্রামে। আমরা যেমনটা ছিলাম, আমাদের সঙ্গে বিশেষজ্ঞ অতিথি হিসেবে আছেন অ্যাটর্নি অশোক কর্মকার। দাদা, আপনি বিরতির আগে আমি একটা প্রশ্ন আপনাকে করেছিলাম যে অনেকেই তো এরই মধ্যে আবেদন করেছেন, আপনি বারবারই বলছিলেন যে প্রপার ওয়েতে ডকুমেন্টেশন মেনটেন করে আবেদন করার জন্য, কিন্তু তারপরও যারা আবেদন এরই মধ্যে করে ফেলেছেন বা ওয়েট করছেন, হিয়ারিং বলেন, ইন্টারভিউ বলেন, এখন এই মুহূর্তে তাদের আসলে এই প্রি টার্মিশন বা রিজেক্টের সম্ভাবনা কতটুকু, বা আসলে এখন তারা কি করতে পারে, কিভাবে তারা বুঝতে পারবে যে তাদের কোন কোন ডকুমেন্ট জমা দেওয়া উচিত এবং কি কি করা উচিত বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আমরা যেটা বলে আসছিলাম, যারা অ্যাপ্লিকেশন করেছেন তাদের জন্যই মূলত এই মুহূর্তে চিন্তা, কারণ যারা এখনো অ্যাপ্লিকেশন করেননি তাদের অবশ্যই সময় আছে, বা হিসেব করে আপনি করতে পারেন যে কখন আপনি করলে আপনি অপ্রস্তুত হবেন না, যেটা আমি সবসময় বলেছি আমার ক্লায়েন্টদেরকে। কিন্তু যারা অলরেডি করেছেন তাদের জন্য এই প্রশ্নটা হলো যে কখন। আমি বলেছি এখন, মানে আজকেই। কারণ হলো যাদের সামনে মাস্টার হিয়ারিং আছে অথবা যাদের নেই, তারা সবাই কিন্তু এই বিপদের সম্মুখীন। কারণ হলো এই যে মানে যে ডিসিশন যেটা আমি বললাম HAAV, ইন দ্য ম্যাটার অফ HAAV, সেই অনুসারে ইমিগ্রেশন জাজরা কিন্তু আপনার অ্যাপ্লিকেশন এবং স্টেটমেন্ট পড়ে সন্তুষ্ট না হলেই কিন্তু বলতে পারেন যে প্রি টার্মিটেড। তো সুতরাং আপনার কাজ হলো আর বসে না থেকে এই মুহূর্তে আপনার ডকুমেন্টসগুলো নিয়ে আসার চেষ্টা করা, অবটেইন করা যেভাবে হোক, যাতে তাড়াতাড়ি আপনি জমা দিতে পারেন। কারণ হলো প্রথমত হলো অ্যাপ্লিকেশনগুলো তো অবশ্যই আপনি দিয়েছেন, অ্যাপ্লিকেশন জমা দিয়েছেন, আপনার স্টেটমেন্ট হয়তো আপনি জমা দিয়েছেন। যদি জমা না দিয়ে থাকেন তাহলে আপনি এখনই সেগুলো ব্যবস্থা করেন যত তাড়াতাড়ি পারেন। কারণ হলো যে সময় আপনার লাগবে সেটা তো লাগবেই, কিন্তু যত কম সময়ের মধ্যে পারা যায় তত ভালো। কারণ হলো প্রি টার্মিট হয়ে গেলে দেন আপনাকে সেটা রিওপেন করা, তার বিরুদ্ধে লিগ্যাল চ্যালেঞ্জ করা, বিআইএতে আপিল করা, এগুলো কঠিন। তখন আপনার মেরিটে হবে না, তখন জাজের ভুলের উপরে আপনাকে কি করতে হবে, যে জাজ ভুল করেছিল, কি ভুল করে, লিগ্যাল আর্গুমেন্ট হবে। তো আপনার ফ্যাকচুয়াল কিন্তু আর কোনো ঘটনা হবে না। তার কারণ হলো আপনার জাজ মনে করেছে যে আপনি আপনার কেস প্রমাণ করার মতো যথেষ্ট ইনগ্রেডিয়েন্টস বা সাপোর্টিং কিছু নেই এখানে, বা আপনার রিয়েলি কোনো কেস, ভালো কেস আছে বলেই তার মনে হয় না। এবং সে জায়গায় আপনাকে যখন ফাইট করবেন তখন ফাইটটা আপনার খুব লিমিটেড হয়ে যাবে, ন্যারো হয়ে যাবে। তখন আপনার কেস নিয়ে আপনি ফাইট করছেন না, ফাইট করছেন জাজের ডিসিশন নিয়ে। তো সেই জায়গাটা যেন ন্যারো না হয়, সেজন্যই আপনাকে আপনার দরকার যেন আপনি সমস্ত ডকুমেন্টসগুলো আপনি দিতে পারেন, যাতে কিনা আপনি যখন যদি তার বিরুদ্ধে রিটার্মিশন করেই দেয় জাজ, তার বিরুদ্ধে কথা বলতে গেলে আপনি বলতে পারেন যে ডিজ আর দ্য ডকুমেন্টস। তখন আপনার প্রিটার্মিট করার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। তার মানে প্রস্তুতির এক কোনো বিকল্প নেই, আপনি সেটাই বলছেন। দাদা, আমাদের একজন অনলাইনে আমাদেরকে প্রশ্ন করেছেন, রিয়াদ উদ্দিন ফকির, উনি প্রশ্ন করেছেন ওনার ফাইনাল হিয়ারিং হয়েছে জর্জ কোর্টে, উনি সেটা আবেদন করে কি ওনার লয়ার অফিসে আনতে পারবেন কিনা? আমি ঠিক একটু আমরাও বুঝতে পারিনি, হয়তো বা উনি যেটা বুঝাতে চাচ্ছেন সেটা হচ্ছে ওনার হিয়ারিং কোর্টে আছে, উনি সেটা অনলাইনে করে বা লয়ার অফিস থেকে করতে পারবে কিনা। ওকে, নির্ভর করে হলো আপনার যে জাজ, অনেক জাজই চাচ্ছেন অনেক হিয়ারিং গুলো ইন পার্সন, মানে আপনাকে কোর্টে যাওয়ার জন্য। অনেকেই আবার সেটাকে আপনার যাকে বলি আমরা অনলাইনে করতে দেন, সুতরাং ওই ভ্যাকসিন করতে দেন। কিন্তু আপনার বিশেষ কারণ থাকলে জাজের কাছে অবশ্যই আপনি আবেদন করতে পারেন যে কেন আপনি ইন পার্সন করতে চান না বা করতে পারছেন না। সুতরাং সেক্ষেত্রে আপনার মোশন করার অবশ্যই অবকাশ আছে, আপনার কোর্টকে জানাবার অবকাশ আছে, এবং অনেক সময় কোর্ট সেটাকে বিবেচনা করতেও পারে। তো ইউজুয়ালি যারা যেসব কোর্ট চান যে তাদের সমস্ত কেসগুলো ইন পার্সন হবে,
তারা ভেরি রিলাক্টেন্ট টু গ্রান্ট ওয়েবএক্স অ্যাপিয়ারেন্স, বাট স্টিল নাথিং রং। চেষ্টা করা যায় যে আমি কেন ইন পার্সন না গিয়ে ওয়েবএক্সের মাধ্যমে করতে চাই, সেটা বললে আই ডু নট সি এনিথিং রং। আর যদি আপনার, আমি জানি কেন মানুষ এখন আর ইমিগ্রেশন কোর্টের দিকে যেতে চায় না, এটা ভয়াবহ অবস্থা। আমরা সবাই জানি যে এখানে এখন রীতিমতো একটা ওয়ার জোন, একটা আতঙ্কের পরিবেশ ক্রিয়েট হয়ে গেছে, কাজে মানুষ অ্যাভয়েড করতে চায়। কিন্তু যাদের কোনো রকম ক্রিমিনাল কোনো ব্যাকগ্রাউন্ড নেই, কোনো রকম সমস্যা নেই, প্রায় ক্ষেত্রেই আমি তাদেরকে সমস্যা খুব একটা দেখি না। কিন্তু রং টাইমে রং প্লেসে অনেক সময় অনেক ঘটনা ঘটে যাচ্ছে। যে উই আন্ডারস্ট্যান্ড দ্য ফ্রাস্ট্রেশন, দ্য কাইন্ড অফ ট্রমা দ্যাট এভরিবডি ইজ গোয়িং থ্রু নাও। আরেকটা প্রশ্ন যেটা হচ্ছে যে আমরা যেহেতু রাজনৈতিক আশ্রয় নিয়ে কথা বলছিলাম, আজকের বিষয়টা নির্ধারণ করা হয়েছে সেই বিষয়ে, যেটা যেমন অনেকেই এখন আবেদন করার পরে খুব দ্রুত ইন্টারভিউ পাচ্ছেন এবং তারা দ্রুত ইন্টারভিউ ডেটে যাচ্ছে। আবার দেখা গেলো অনেকে আবেদন করেছেন প্রায় 8 বছর 10 বছর হয়ে গেল, কিন্তু কোনো ইন্টারভিউর খবর নেই। তো প্রশ্ন হচ্ছে দুটো ক্ষেত্রেই, যাদের 8-10 বছর ইন্টারভিউ এখনো হয়নি তারা আসলে এখন কি করতে পারে, আর এখন কেমন মানে কোন সময়কার আবেদনের ইন্টারভিউ চলছে, আর দ্বিতীয় হচ্ছে যাদের দ্রুত ইন্টারভিউ হচ্ছে তারাও বা আসলে এত দ্রুত সময়ে কিভাবে প্রিপারেশন নিবে, আর এটা আসলে কিসের ইঙ্গিত করছে? ধন্যবাদ। আপনি আমাদের যে এই মুহূর্তে যে অবস্থা চলছে ইমিগ্রেশন কোর্ট, অ্যাসাইলাম অফিসগুলো, তার একটা বর্ণনা অলরেডি পেয়ে গেছেন আপনারা সবাই। অ্যাসাইলাম অফিসে যারা এখন অ্যাপ্লিকেশন করছেন তারা অবশ্যই মোটামুটি প্রস্তুতি নিয়েই করবেন, সাধারণভাবেই আমি যা বলেছিলাম। কারণ আপনি যখনই অ্যাপ্লিকেশন করবেন 30 দিন থেকে 90 দিনের মধ্যে আপনার কেসের জন্য ডেট পড়ে যাবে। যদি ডেট পড়ে যায় আপনি তখন বলতে পারবেন না যে আমি প্রস্তুত নেই। বলতে পারলে আপনি যদি বলেনও, তবে যদি আপনাকে গ্রান্ট করে রিস্কেডিউল, তাও দেখবেন 2-3 সপ্তাহের মতো আপনি সময় পাবেন, 3 থেকে 4 সপ্তাহ নতুন করে। সুতরাং আপনাকে প্রস্তুত থাকতে হবে যে আপনার কেসটা খুব দ্রুত হচ্ছে। যাদের কেস অনেকদিন ধরে পড়ে আছে তারা অবশ্যই অনেকটা ঘুমিয়ে যাওয়ার মতোই, কারণ ইট ইজ নট মুভিং এট অল। তো কেস মুভ না করলে যে অ্যাপ্লিক্যান্ট তারা মুভ করার কি থাকে আমি জানি। কিন্তু এই মুহূর্তে আপনাদের নড়ে চড়ে বসার সময় হচ্ছে, কারণ হলো প্রথমত হলো যারা 2016-তে করেছেন তাদের অ্যাপ্লিকেশনগুলো মূলত এখন আমি দেখছি তাদের ইন্টারভিউ ডেটগুলো এসছে অনেকেই। কিন্তু আবারও বলছি যে এই নতুন ডিসিশনের মাধ্যমে, নতুন ডিসিশন যেটা হয়েছে বিএএ, সেই ডিসিশন কিন্তু যদি প্রয়োগ করা হয় আপনাদের ক্ষেত্রে, যে আপনি 6 বছর আপনার কেস পড়ে আছে, আপনার ডকুমেন্টস কেন আনেননি, সুতরাং তারা দেখলো যে এই কেসটা যথেষ্ট শক্তিশালী না, প্রিটারমিট যদি করে দেয় দেন ইউ আর ইন ট্রাবল। তো যদি 6 বছর 7 বছর 8 বছর পরে থাকে, 3 বছর পরে থাকে, এই বেস্ট বেট হলো আপনি এই মুহূর্তে সমস্ত ডকুমেন্টসগুলো আপনি কালেক্ট করুন এবং এগুলো সাবমিট করে দিন। তো অ্যাটলিস্ট যদি অ্যাসাইলাম অফিসার সে লুক করে বা এটা নিয়ে যদি দেখে, ভালো করে দেখে, তাহলে কিন্তু একটা তার প্রিটারমিট করার মতো কিন্তু অবস্থাটা হয়তো অনেকটাই থাকবে না। সুতরাং হোয়াট ইউ ডু, ডোন্ট স্লিপ এনি মোর, জাস্ট ওয়েক আপ, obtain all your documents, bring all documents and submit them. তারপরে আপনি অপেক্ষা করেন কি হয়। ধন্যবাদ দাদা, আপনি আসলে অনেক সুন্দর করে গুছিয়ে আমাদেরকে এগুলো বলছেন। আমাদের অনেক যারা এখানে দর্শকরা দেখছেন অনেকেই উপকৃত হবেন, বা এরপরে যারা ইউটিউবে বা ফেসবুকে এটা দেখবেন তারা আশা করি এখান থেকে প্রশ্নের উত্তরগুলো পাবেন। আমাদের আরো কিছু দর্শক রয়েছেন অনলাইনে, আমরা একটু তাদের প্রশ্ন নিয়ে আছি। দর্শক কে আছেন, আপনি নাম বলে আপনার প্রশ্নটি করুন। আমি আব্দুল সালাম নর্থ ক্যারোলাইনা থেকে বলছি। হ্যাঁ বলুন সালাম ভাই, আমরা শুনতে পাচ্ছি। আমার মেয়ে এখানে সিটিজেন, তার বিয়ে হয়েছে, তার জামাইয়ের জন্য সে অ্যাপ্লাই করছে বাংলাদেশে 2024-এ অ্যাপ্লাই করছে, কিন্তু এখনো আনতে পারতেছে না। মেয়ে প্রেগন্যান্ট, জরুরি ভিত্তিতে কিভাবে আনা যায়, তার কেসটা দেখাশোনার কেউ নাই। আচ্ছা ধন্যবাদ, আপনি থাকেন। যদিও বা আমরা আপনার কথাটা লাস্টে কিছু বুঝতে পারিনি, বাট এতটুকু বুঝলাম যে উনার মেয়ে সিটিজেন, উনি বিয়ে করেছেন 2024-এ অ্যাপ্লাই করেছে, এখন মনে হয় উনারাকে এখনো ডাকেনি। উনি হয়তো জানতে চাচ্ছেন কিভাবে কি করলে দ্রুত সময়ে উনার মেয়ের হাজবেন্ডকে ডাকবে।
ফ্রাস্ট্রেশনটা বুঝতে পারছি, যেহেতু সিটিজেন তার স্পাউসের জন্য অ্যাপ্লিকেশন করেছেন, ইমিডিয়েট হিসেবে তার কিন্তু খুব দ্রুত অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হওয়া এবং সব করা সম্ভব, চলে আসা উচিত। ইউজুয়ালি 1 বছরের মধ্যেই সাধারণত তারা আসতে পারতেন। আমরা জানি কোভিডের পরে কিন্তু সেই অবস্থাটা নেই। সুতরাং এখানে অনেকটা সময় লাগছে। আপনার I-130 যদি অ্যাপ্রুভড হয়ে থাকে, এটা এখন এনভিসিতে আছে কিনা আপনি যেহেতু অনেকটাই বলতে পারেননি, তো আমি যে কথাগুলো বলছি সেটা আপনি খেয়াল করবেন, যেটা এনভিসিতে গেছে কিনা। এনভিসিতে গেলে এনভিসির সাথে আপনি যোগাযোগ করবেন এবং কেন আপনি এটাকে এগিয়ে আনতে চান, যে কথাগুলো বলছেন সেই কথাগুলো বলে, এবং এর পক্ষে যদি কোনো আপনার কোনো ডকুমেন্টস থাকে সেগুলো দিয়ে তাদেরকে কনভিন্স করার চেষ্টা করেন যে কেন আপনাকে আপনার কেসটা অনেক বেশি জরুরি এই মুহূর্তে, আপনার হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডটা কি, সেটা যদি আপনি প্রমাণ করতে পারেন তাহলে কিন্তু এগিয়ে আনা অসম্ভব না। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ দাদা। আমাদের আরো দর্শক রয়েছেন। দর্শক কে আছেন লাইনে? আপনি নাম বলে প্রশ্নটি করুন। যে আমি কামরুল বলছিলাম। হ্যাঁ কামরুল আমার ভাই প্রশ্ন বলুন। হয়েছে যে আমার হেয়ারিং হয়েছিল, তো আমার বাংলাদেশে একটা কেস হয়েছিল আমার বিরুদ্ধে। তো আমি এখানে ইয়েতে দেখাছিলাম, কোর্টে দেখাছিলাম। তো জজ সাহেব ওই ব্যাপারটা বলতে যে ওইটা ফরেন্সিক অ্যানালাইসিস করে এটা ডিসিশন দিবে। তো এখন আমার কথা হচ্ছে যে আমি বাংলাদেশ থেকে কি কোনো পদক্ষেপ নিতে পারবো কিনা, বা কি কি পদক্ষেপ নিলে আমার এটা ধরেন যে প্রুভ হবে যে এটা জেনুইন কেস ছিল আমার বিরুদ্ধে। আপনার এটা কি মাস্টার হিয়ারিং না আপনার না, ফাইনাল? ফাইনাল হিয়ারিং হয়ে গেছে। ফাইনাল হিয়ারিং হয়ে গেছে। ওকে ধন্যবাদ। আমাদের অ্যাটর্নি মহোদয় আছেন। লাস্ট কথাটা কি বললেন, আপনি কি নিতে পারবেন কিনা? মানে আমি মানে ওনারা ফরেন্স অ্যানালাইসিস করব, তো এটা কি এখান থেকে করব না বাংলাদেশ থেকে করব? ওকে, ফরেনসিক অ্যানালাইসিস মানে হলো যে আপনি যেসব ডকুমেন্ট সাবমিট করেছেন সেই সব ডকুমেন্টগুলোকে পরীক্ষা নিরীক্ষা করা বিভিন্নভাবে, যে এটা আপনি কবে এনেছিলেন। ফরেনসিক মানেই হলো যে ঘটনার পরবর্তী সময় যেগুলোকে মানে বিভিন্নভাবে এটাকে প্রমাণ করার জন্য এটাকে করে থাকে। কাজে তারা দেখতে পারে যে আপনার এই ডকুমেন্ট যেটা আপনি সাবমিট করেছেন সেটা আদৌ সঠিক কিনা, অথবা যদি সঠিক হয়ে থাকে সেটা কেসটা আপনার বিরুদ্ধে কি ছিল। সুতরাং সমস্ত রকম ইনভেস্টিগেশন এটা দ্বারা করতে পারে। এইটুকু পর্যন্ত আমি বুঝতে পেরেছি। যে আপনার অন্য কোনো পরের লাস্টের কথাটা আপনি যদি বুঝতে না পারি আপনি আবার বলতে পারেন। উনি আমাদের সঙ্গে এই মুহূর্তে নাই, উনি ডিসকানেক্ট হয়ে গিয়েছে। বাট আমার যেটা মনে হচ্ছে উনি জানতে চাইলেও যে এই ডকুমেন্টগুলো উনি আনতে পারবেন কিনা, এনে সাবমিট করবেন কিনা, এরকম কিছু। তো এটা কি সম্ভব কিনা ফাইনাল হিয়ারিং হয়ে যাওয়ার পরে? উনি যেটা যখন আপনার ফরেন্সিকের কথা এসছে, তার মানে হচ্ছে উনি যে ডকুমেন্টগুলো অলরেডি সাবমিট করেছেন সেগুলোর ব্যাপারে সত্যাসত্য যাচাই করার জন্য, যেটাকে ফরেন্সিক ওয়েতে যেটাকে ইনভেস্টিগেট করা হয় এবং অ্যানালাইসিস করা হয়, সেটাই করা হচ্ছে। তো এনিথিং ক্যান হ্যাপেন, যেগুলো আমরা বললাম এতক্ষণ সেগুলোই। ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের আরো দর্শক রয়েছেন। দর্শক কে আছেন? আপনি নাম বলে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন, শুনতে পাচ্ছি আমরা। জি জি, আমার নাম মোহাম্মদ আশরাফুল ইসলাম, আমি ফ্লোরিডা থেকে বলছি। জি, আমার অ্যাটর্নি সাহেবের কাছে আমার একটা কোশ্চেন, সেটা হচ্ছে যে আমি 2018 সালে আমেরিকাতে আসছি পড়াশোনার জন্য। আচ্ছা। দেন আমি 2023 সালে আমার অনার্স কমপ্লিট করি এবং ফলোইং ইয়ারে 2024 সালে মাস্টার্স শেষ করি। দেন আমি এসএলএম এর জন্য অ্যাপ্লাই করি। এসএলএম এর এখন অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে। কিছুদিন পরে আমি এসএলএম অ্যাপ্লাই করার কিছুদিন পরে আমি আপনার EB-2 তে অ্যাপ্লাই করি। তো সেটা এখন অ্যাপ্রুভাল আসছে। এখন আমার কোশ্চেন হচ্ছে, এসএলএম অ্যাপ্লিকেশন অবস্থায় আমি EB-2 এর জন্য অ্যাপ্লাই করি এবং সেটা অ্যাপ্রুভ হয়েছে, I-140 অ্যাপ্রুভ হয়েছে। এখন কি আমি অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস করতে পারবো, নাকি আমাকে প্যারোলের মাধ্যমে দেশের বাইরে যেতে হবে, গিয়ে করতে হবে? ধন্যবাদ। আপনি অনেক ভালো একটা প্রশ্ন করেছেন। অ্যাটর্নি মহোদয়, আপনি শুনলেন। ধন্যবাদ। এই প্রশ্নটা আপনার একটু কমপ্লিকেটেড। কারণ হলো যে আপনি যে এখানে ছিলেন যখন আপনি অ্যাপ্লিকেশন করেছিলেন, সুতরাং আমার ধারণা হলো যে আপনার যে অ্যাটর্নি আছে তার সাথে বসে এটাকে আপনি ফয়সালা করবেন। কারণ হলো অনেক প্রশ্ন আমাকে করতে হবে, যে প্রশ্নগুলোর উত্তর আপনি এই মুহূর্তে আপনিও চান না অনেয়ারে দিবেন, বা আমিও পারবো না।
সুতরাং আপনি যখন করলেন তখন অ্যাপ্লিকেশন কি অবস্থায় ছিলেন, আপনার স্ট্যাটাস কি ছিল, এবং পরবর্তীতে কখন আপনি স্ট্যাটাসটা লুজ করলেন, তার উপর ভিত্তি করেই আপনাকে দেখা হবে যে আপনি এদেশে বসেই স্ট্যাটাস অ্যাডজাস্ট করতে পারবেন নাকি না আপনাকে কনসুলার প্রসেসিং এর মাধ্যমে আসতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের আরো দর্শক রয়েছেন। দর্শক কে আছেন? আপনি নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। অ্যাটর্নি সাহেবকে আমি একটা প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ বলুন, আমরা শুনছি। ফ্যামিলি কোর্ট প্রিফারেন্স টার্মিনেট হয়ে গেছে, এখন এটাকে কি রিওপেন করা যাবে? আপনি আবার বলুন একটু। ফ্যামিলি কোর্ট প্রিফারেন্স টার্মিনেট হয়ে গেছে, কারণ ক্লায়েন্ট অন্যকে স্ট্যাটাসে ছিল, তার মানে মা বাপকে, কৃষিদের মা বাপকে টেক কেয়ার করে এটা দেখাইয়া কেসে ছিল। এখন ওই কেসও তার অনেক দেরিতে 5 বছর পরে দিছে ডেট, হিয়ারিং ডেট, কিন্তু এই ফাঁকে দিয়ে তার টার্মিনেট হয়ে গেছে ওই ফ্যামিলি কোর্ট প্রিফারেন্সের কেসটাও। এখন ওইটা কি কিছু করা যাবে? আচ্ছা ঠিক আছে, আপনি আমাদের সঙ্গে থাকুন। অ্যাটর্নি সাহেব শুনলেন আপনি? অ্যাকচুয়ালি আমি ওনার প্রশ্নটা ভালো করে বুঝতেই পারিনি যে ফ্যামিলি কোর্ট কি হলো এখানে। উনি যেটা বলতে চাচ্ছিলেন, ওনার ফ্যামিলি কোর্টের কেস টার্মিনেট হয়ে গিয়েছে, উনি এখন এটা আবার রিওপেন করতে পারবেন কিনা এই ব্যাপারটা উনি জানতে চাচ্ছেন। ঠিক, ফ্যামিলি কোর্টে কি কেস ছিল, টার্মিনেট কি হলো? অনেক ডিটেলস এর আসলে প্রয়োজন, অনলাইনে সব উত্তর দেওয়া চাইলেও সম্ভব হয় না। তারপরে এমনি বেসিক্যালি যদি কারো ফ্যামিলি কোর্টে এরকম টার্মিনেট হয়, তারা কি রিওপেন করতে পারে বিভিন্ন প্রসেসের মাধ্যমে? এরকম আইন আছে কিনা? ফ্যামিলি কোর্টে কি টার্মিনেট হবে এই জিনিসটাই খুব ক্লিয়ার না। ফ্যামিলি কোর্টের কেস, ফ্যামিলি কোর্ট যদি আমরা বুঝে থাকি সেটা হলো যে ফ্যামিলি অফেন্স থেকে শুরু করে আপনার কাস্টডি অথবা চাইল্ড সাপোর্ট, এইগুলোর জন্য ফ্যামিলি কোর্টে সাধারণত যাওয়া হয়। আর অনেক জুভেনাইল কেসেও আমার ধারণা হলো অনেক জুভেনাইল কেস, জুভেনাইল যারা কম বয়সী তাদের বিচার ফ্যামিলি কোর্ট হতে হয়ে থাকে। তো এক্স্যাক্টলি জিনিসটা, যে প্রশ্নটা আমি ওনার বুঝতে পারছি না এই কারণে যে এক্স্যাক্টলি কি হয়েছিল সেটা বললে আমি বুঝতে পারতাম যে এক্স্যাক্টলি কি হয়েছে। কাজে এই ব্যাপারে আমি কিছু বলতে পারছি না যে এক্স্যাক্টলি কি ঘটনা ওনার। দর্শক, আপনার নিরাশ হবার কারণে আমরা আমাদের নিয়মিত অনুষ্ঠান হচ্ছে, আপনি পরের কোনো অনুষ্ঠানে আপনার এই ডিটেলস প্রশ্নটা আবার করলে হয়তো কোনো না কোনো অ্যাটর্নি আপনার উত্তর দিবেন। আমাদের আরো একজন দর্শক রয়েছেন। দর্শক, আপনি নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো। হ্যালো, হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্নটি করুন। আমার প্রশ্নটি হচ্ছে যে আমার দুটো কোশ্চেন আছে। হ্যাঁ হ্যাঁ বলুন। ফার্স্ট কোশ্চেন হচ্ছে আমি 10 থেকে 12 বছর হচ্ছে দেশে এসেছি। তো আমার 4বার কোর্টে হিয়ারিং পিছায় গেছে, ফাইনাল হিয়ারিং ছিল, কিন্তু এখন আবার যে হিয়ারিংটা দিচ্ছে মাস্টার হিয়ারিং। আমি 4বার সমস্ত ডকুমেন্টস জমা দেওয়ার পরও আমি মাস্টার ফাইনাল হিয়ারিংটা করতে পারিনি যে কোনো কারণে। এখন মাস্টার হিয়ারিং কি আগানো যায় কোনো রকম? এটা কি ফাইনাল করা যায়? এই একটা কোশ্চেন। আর একটা কোশ্চেন, যেহেতু আমি দেশ ছেড়েছি 10 থেকে 12 বছর আগে, আমার কোনো বা দেশের কোনো আইডি কার্ড, এনআইডি কার্ড নেই। এখন শুনছি যে বাংলাদেশ কাউন্সিলিং জেনারেল থেকে এনআইডি কার্ড দিচ্ছে। আমি কি ওখানে অ্যাপ্লাই করলে আমার কিছু কোনো ইফেক্ট হবে, বা আমার কোনো নেগেটিভ কোনো এফেক্ট হবে কিনা, এটা যদি কাইন্ডলি গাইডলাইন দেন তাহলে আমি একটু উপকৃত হব। কারণ আমার বাংলাদেশের ব্যাংকিং সেক্টর থেকে শুরু করে এনআইডি ছাড়া তো কিছুই হয় না। হ্যাঁ হ্যাঁ সে ঠিকই বলছেন। আপনি আমাদের সঙ্গে থাকুন। অ্যাটর্নি মহোদয় শুনলেন আপনি? ধন্যবাদ। আপনি প্রথমত হলো আপনার পার্সোনাল ডকুমেন্টস, যেগুলো আইডি ডকুমেন্টস, সেগুলো আপনার হয়তো আছে। আপনি আমি বুঝতে পেরেছি আপনার যে এই মুহূর্তে এনআইডি আপনার পক্ষে বের করা সম্ভব না, বাট আপনি যদি করেন কোনো সমস্যা হবে কিনা। প্রথমত যদি আপনি করেন খুব সমস্যা হবে আমি তা দেখি না, কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, যা সাধারণত যে পাসপোর্ট যদি আপনার সরকার যদি আপনাকে দেয়, এটা এক ধরনের নেগেটিভ, বাট যে এই কারণে যে পাসপোর্টের মাধ্যমে কোনো দেশের সরকার আপনাকে নিশ্চয়তা দেয় যে আপনি সে দেশে প্রোটেক্টেড হবেন। যদিও এটা আলটিমেটলি টেকে না, অনেক সময় যাদের পাসপোর্ট দেওয়াই যদি তাই হয় তাহলে সবাই প্রোটেক্টেড, কারোই দেশ থেকে বের হওয়ার উচিত দরকার হবে না। এনআইডি আপনি নিতে পারেন। আর বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে যখন আপনি দেশ ছেড়েছিলেন তখন যেহেতু আপনার এনআইডি ছিল না বা আপনি এখানে বসে পেতে পারেন না, এটা আপনাকে ব্যাখ্যা করতে হবে যে অবশ্যই কেন অন্য অনেকের আছে আপনার কেন নেই, যেটা আমি বুঝি এবং আপনিও জানেন। সুতরাং ইউর অ্যাটর্নি শুড এক্সপ্লেইন ইট অ্যাওয়ে।
যেগুলো কেন আপনার পক্ষে এটা আনা সম্ভব না? ধন্যবাদ। ধন্যবাদ অ্যাটর্নি মহোদয়। আসলে আমাদের আরো অনেকগুলো বিষয় ছিল, প্রতিদিনই বদলাচ্ছে এবং আপনি দেখলেন যে অনেক দর্শকই এইসব প্রশ্নগুলোই করছেন, তাদের মনে অনেক প্রশ্ন। আমরা চেষ্টা করে থাকি নিয়মিত প্রশ্ন উত্তর দেওয়ার জন্য, আমাদের অনেকেই অনলাইনে ছিলেন কিন্তু দুঃখিত সবার প্রশ্ন উত্তর দিতে পারিনি। হয়তো আপনাদের সবার প্রিয় অ্যাটর্নি অশোক কর্মকার অন্য একদিন আরেক অনুষ্ঠানে আসবেন, আশা করি তিনি সেই প্রশ্নের উত্তর সেখানে দিবেন। দাদা, আপনাকে এত রাতে আমাদেরকে সময় দেওয়ার জন্য আবারও ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, দর্শকদের সবাইকে ধন্যবাদ, and thanks for having me. থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক যেমনটা শুনলেন, আসলে অ্যাটর্নি মহোদয় যেটা বললো যে নতুন একটি যারা রাজনৈতিক আশ্রয় করেছেন প্রার্থনা, তাদের জন্য নতুন যে একটা সিস্টেম এসেছে যে প্রি টার্মিনেশনের ব্যাপারটি, আপনারা যারা ডকুমেন্টস এখনো জমা দেননি, আবেদন করেছেন অনেক আগে বা এখন যখনই করে থাকেন, আপনারা আপনাদের সেই ডকুমেন্টগুলোকে অর্গানাইজ করে দ্রুত জমা দিন, না হলে আপনাদের কেসের অনেক সমস্যা হতে পারে বলে মনে করেছেন অ্যাটর্নি মহোদয়। আর যারা অপেক্ষা করছেন অপেক্ষা করতে থাকেন, কারণ আসলে এটা অনিশ্চিত আমেরিকায়। তবে সবচেয়ে বড় যে ব্যাপার আমরা সবসময় বলি, আপনি আপনার চলার পথে সতর্কভাবে চলবেন, আপনার যা ডকুমেন্টস আছে সেগুলো নিয়ে পথ চলবেন এবং চেষ্টা করবেন কোনো প্রকারের অপরাধে যাতে নিজেকে না জড়ান। আমাদের প্রত্যাশা থাকবে ততটুকুই। আমাদের সঙ্গে থাকার জন্য আবারও আপনাদের সবাইকে ধন্যবাদ। আগামীতে নতুন কোনো অনুষ্ঠান, নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।